আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা অঙ্ক নিয়ে কাজ করব। আচ্ছা দেখি এখানে অঙ্কটা কি দেওয়া আছে, একটু খেয়াল করো সমস্যাটা কি। এখানে তিনটা সোর্স দেওয়া আছে, চারটা ডেস্টিনেশন দেওয়া আছে। তিনটা সোর্স থেকে পণ্য পরিবহন করতে হবে চারটা জায়গায়। আর এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে খরচের পরিমাণ। খরচটা কি, প্রতি ইউনিটে খরচ কত সেটা দেওয়া আছে। যেমন দেখুন, S1 সোর্স থেকে যদি আমি D1-এ যাই তাহলে প্রতি ইউনিটে খরচ পড়বে 19 টাকা কি পণ্য পরিবহন করতে। এখানে খরচ পড়বে 30 টাকা, এখানে পড়বে 50 টাকা, এখানে পড়বে 10 টাকা প্রতি ইউনিটে। এভাবে করে এগুলো সবগুলো হচ্ছে খরচের পরিমাণ। আচ্ছা, S1 সোর্স থেকে সর্বোচ্চ পণ্য পরিবহন করা যায় 7 ইউনিট, S2 থেকে করা যায় 9 ইউনিট, S3 থেকে করা যায় 18 ইউনিট। D1 এখানে পণ্যের ডিমান্ড হচ্ছে 5 ইউনিট, D2 ডিমান্ড হচ্ছে 8, এখানে 7, এখানে 14। এখন প্রশ্ন করা হচ্ছে কোন জায়গায় কিভাবে পণ্য পরিবহন করলে পরিবহনের খরচটা কম হবে, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা একটু খেয়াল করি, ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা জানি দু রকমের, একটা হচ্ছে ব্যালেন্সড আর একটা হচ্ছে আনব্যালেন্সড। ব্যালেন্স কখন হয়, যদি সাপ্লাই আর ডিমান্ড যদি সমান হয় তখন সেটা হয় ব্যালেন্সড প্রবলেম, আর যদি সমান না হয় তখন সেটা হয় আনব্যালেন্সড প্রবলেম। আমরা প্রথমে ব্যালেন্স প্রবলেম নিয়ে কাজ করব, যেখানে সাপ্লাই আর ডিমান্ডের সংখ্যা কি হবে, সমান হবে। আচ্ছা দেখি এখানে সাপ্লাই কত, 7, 9, 16, 16, 18, 34, সাপ্লাই হচ্ছে 34। আচ্ছা দেখি তো ডিমান্ড কত, 5, 8, 13, 7, 20, 14, 34, তাহলে সাপ্লাই আর ডিমান্ড ইকুয়াল। তাহলে এই যে প্রবলেমটা দেওয়া আছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, এটা হচ্ছে একটা ব্যালেন্স প্রবলেম। এখন এই ট্রান্সপোর্টেশন প্রবলেমকে আমরা তিনটা সিস্টেম আমরা কি করতে পারি, সলভ করতে পারি। গত ক্লাস আমরা সেটা শিখেছি, একটা অঙ্কের উপর পরীক্ষা করেছি। সে তিনটা মেথড কি কি ছিল, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। আমরা একটা অঙ্কের উপর পরীক্ষা করে দেখেছি যে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে খরচের পরিমাণটা কম হয়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি সমাধান করি তাহলে আমরা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করব, কোন মেথডে করব, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। সে কথাই বললাম, সিন্স দ্য গিভেন ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ ব্যালেন্স, সো বাই ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। আমরা এই অঙ্কটাকে, এই সমস্যাটাকে এখন আমরা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডে কি করব, সমাধান করব। আচ্ছা সমাধান করার নিয়মটা কি ছিল, সমাধান করার নিয়ম হচ্ছে পেনাল্টির সাহায্য নিয়ে করতে হয়। পেনাল্টি কি, পেনাল্টি হচ্ছে সারি এবং কলামে পেনাল্টি বের করতে হয়। বের করার নিয়ম কি, সারি বা কলামে সবচেয়ে ছোট সংখ্যা আর ইমিডিয়েট বড় সংখ্যা চুজ করতে হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, বিয়োগফলটাকে বলা হচ্ছে পেনাল্টি। পেনাল্টি কি হতে পারে না, শূন্য বা ঋণাত্মক হতে পারে না। এই কারণে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। আচ্ছা দেখি আমরা পেনাল্টি বের করব। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোন সিস্টেমে করছি, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। কার সাহায্য নিয়ে, পেনাল্টির সাহায্য নিয়ে। আচ্ছা দেখি এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে, এই সারিতে কাজ করছি ফার্স্টে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, ইমিডিয়েট বড় সংখ্যা হচ্ছে 19, তাহলে পেনাল্টি হচ্ছে 9। কেন, 19 থেকে 10 বিয়োগ করলাম, সেটাই হচ্ছে পেনাল্টি। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 30, ইমিডিয়েট বড় হচ্ছে 40, তাহলে পেনাল্টি হচ্ছে 10। আচ্ছা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8, ইমিডিয়েট বড় হচ্ছে 20, তাহলে পেনাল্টি হচ্ছে 12। তাহলে আমার রো এর কাজটা করলাম। এবার আমরা কলামের কাজগুলো করি। আচ্ছা দেখি তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 19 এই কলামে, ইমিডিয়েট বড় হচ্ছে 40, তাহলে পেনাল্টি হচ্ছে 21। এই কলামে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8, ইমিডিয়েট বড় হচ্ছে 30, তাহলে পেনাল্টি হচ্ছে 22, কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি। এই কলামে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 40, ইমিডিয়েট বড় হচ্ছে 50, তাহলে পেনাল্টি হচ্ছে 10। এই কলামে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, ইমিডিয়েট বড় হচ্ছে 20, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে হয় 10। ফার্স্ট রাউন্ড করলাম। এখন কি করতে হবে, এখন সবচেয়ে বড় যে পেনাল্টি সেটা চুজ করতে হবে। আচ্ছা দেখি তো এখানে সবচেয়ে বড় পেনাল্টি কি, 22। এই পেনাল্টিগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 22, করলাম। এখন কি করতে হবে, ঠিক এই কলাম বরাবর সবচেয়ে যে সংখ্যাটা ছোট সেটা চুজ করতে হবে। আচ্ছা দেখি তো কোন সংখ্যাটা ছোট, আর এই সেলটা আমরা সিলেক্ট করলাম।
এখন এই সেলে কি করতে হবে, এখানে আমাকে সংখ্যা অ্যালোকেট করতে হবে। সেটা দেওয়ার নিয়ম কি, আমাকে দেখতে হবে এখানে সাপ্লাই 18, ডিমান্ড 8, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট হচ্ছে 8, এই ছোট সংখ্যাটা আমরা এখানে অ্যালোকেট করলাম। তাহলে এখানে আমার 8 পূর্ণ হলো, এখানে 18-র মধ্যে 8 পূর্ণ হলো, আরও দেওয়া যাবে 10, তাহলে আমার এই জায়গাটা কমপ্লিট। তাহলে এই জায়গায় আমি আর কাজ করব না, ফার্স্ট রাউন্ড শেষ। এখন আমরা কি সেকেন্ড রাউন্ড বের করব। আচ্ছা দেখি, সবচেয়ে ছোট সংখ্যা 10, ইমিডিয়েট বড় হচ্ছে 19, তাহলে পেনাল্টি হচ্ছে 9। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 40, ইমিডিয়েট বড় হচ্ছে 60, পেনাল্টি হচ্ছে 20। সবচেয়ে ছোট সংখ্যা 20, ইমিডিয়েট বড় হচ্ছে 40, পেনাল্টি হচ্ছে 20। রোয়ের কাজ করলাম, এবার কলামের কাজ করি। যেহেতু এখানে এটা আগের মতো রয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি, 21। সবচেয়ে ছোট এবং বড় সংখ্যা হচ্ছে কত, 40, ইমিডিয়েট, আচ্ছা ছোট সংখ্যা 19, ইমিডিয়েট বড় হচ্ছে 40, তাহলে পেনাল্টি হচ্ছে 21। ঠিক একইভাবে এখানে কি হচ্ছে, পেনাল্টি হচ্ছে 10, এখানে কোনো পরিবর্তন হয়নি, পেনাল্টি হচ্ছে 10। এখন কি করব, সবচেয়ে বড় পেনাল্টি আমাকে চুজ করতে হবে। সবচেয়ে বড় পেনাল্টি হচ্ছে 21। এখন এই পেনাল্টি বরাবর এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি সেটা আমাকে চুজ করতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা এখানে কি, 19, তাহলে আমরা এই সেলকে সিলেক্ট করলাম। এই সেলের বিপরীতে দেখো তো সাপ্লাই হচ্ছে 7, ডিমান্ড হচ্ছে 5, 7 এবং 5-এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 5, এই 5 আমাকে এখানে অ্যালোকেট করতে হবে। করলাম, তাহলে আমার 5 পূর্ণ হলো, 7-এর মধ্যে 5 পূর্ণ হলো, আরও বাকি থাকলো 2, তাহলে আমার এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে আমার সেকেন্ড রাউন্ড শেষ, এদিকে আমার আর কাজ করতে হবে না। এখন আমরা থার্ড রাউন্ডে যাচ্ছি, পেনাল্টি বের করব। সবচেয়ে ছোট সংখ্যা 10, ইমিডিয়েট বড় হচ্ছে 50, তাহলে পেনাল্টি হচ্ছে 40, 60, পেনাল্টি হচ্ছে 20, 70, পেনাল্টি হচ্ছে 50। বড় থেকে ছোট বিয়োগ করলাম। এবার এখানে করি, এখানে কোনো পরিবর্তন হয়নি, আগের মতো 10, এখানে কোনো পরিবর্তন হয়নি, আগের মতো 10। এখন খেয়াল করো, এই পেনাল্টিগুলোর মধ্যে সবচেয়ে বড়কে, সবচেয়ে বড় হচ্ছে 50, তাহলে এটা আমরা কি করলাম, এটাকে চুজ করলাম। এখন এই বরাবর সবচেয়ে ছোট সংখ্যাকে 20 এবং 70-র মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 20, এটাকে সিলেক্ট করলাম। তাহলে এবারে খেয়াল করো তো, এর বিপরীতে আছে কত, 10, আর এখানে আছে কত, 14। 10 এবং 14-এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 10, সেটা আমরা অ্যালোকেট করলাম। তাহলে আমার 10 পূর্ণ হলো, 14-এর মধ্যে 10 পূর্ণ হলো, আরও পূর্ণ করা যাবে 4, তাহলে আমার এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এখানে আর কোনো কাজ করব না। এখন আমরা ফোর্থ রাউন্ডে কাজ করি। এখানে ছোট সংখ্যা 10, ইমিডিয়েট বড় হচ্ছে 50, তাহলে পেনাল্টি 40। ছোট সংখ্যা 40, ইমিডিয়েট বড় হচ্ছে 60, পেনাল্টি হচ্ছে 20। রোয়ের কাজ শেষ, এবার সে কলামের কাজ। ছোট সংখ্যা হচ্ছে 40, ইমিডিয়েট বড় হচ্ছে 50, তাহলে পেনাল্টি হচ্ছে 10। ছোট সংখ্যা হচ্ছে 10, ইমিডিয়েট বড় হচ্ছে 60, তাহলে পেনাল্টি হচ্ছে 50। এখন কি, এখন সবচেয়ে বড় পেনাল্টি আমাকে চুজ করতে হবে। সবচেয়ে বড় পেনাল্টি হচ্ছে 50, তাহলে 50-র বিপরীতে এখানে এই দুইটা সেল বাকি আছে, এই দুইটা সেলের মধ্যে সবচেয়ে ছোটকে 10, তাহলে আমরা এই সেলকে সিলেক্ট করলাম। আচ্ছা দেখি তো এই সেলের মধ্যে কি আছে, এই সেলের মধ্যে সাপ্লাই হচ্ছে 2 আর ডিমান্ড হচ্ছে 4, এই দুইটা সংখ্যার মধ্যে ছোট হচ্ছে 2, তাহলে আমি 2 এখানে ফিল আপ করে দিলাম, 2 অ্যালোকেট করলাম। তাহলে 2 এটা পূর্ণ হয়ে গেল, এখানে 2 পূর্ণ করলাম, আরও বাকি রইল 2, এখানে আরও 2 বাকি আছে। তাহলে কি আমার এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে এখন কয়টা সেল বাকি আছে, 2টা সেল। দেখি তো আমার কি পরিমাণ বাকি আছে, আমার সাপ্লাই আছে 9, এখানে দেখো এখানে তোমার ডিমান্ড কত, 7 এবং 2 9, তাহলে এই এখন বাকি 2টা সেল আমরা কাজ করব। কিভাবে করব, সবচেয়ে এই 2টা সেলের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা আগে সিলেক্ট করি, এটা এই সেলকে আগে সিলেক্ট করলাম। আচ্ছা তাহলে এখানে কি করতে হবে, এর বিপরীতে আছে 7, এখানে আছে 9, তাহলে এখানে আমরা ছোট সংখ্যা হচ্ছে 7 অ্যালোকেট করলাম, এটা পূর্ণ হলো, এখানে 7 পূর্ণ হলো, আর বাকি থাকলো 2। তাহলে এবার এই সেল বাকি আছে, এই সেলে কত, এখানে 2 এখানে 2, তাহলে এখানে 2 পূর্ণ করলাম, শেষ। তাহলে কি হলো, তাহলে আমরা পেনাল্টির সাহায্য নিয়ে এই ছকটা পূর্ণ করলাম। এবারে খেয়াল করি, এখানে আমরা কি পেলাম, আমরা এক্স এর মানগুলো পাচ্ছি, কোথায় পাচ্ছি, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম,
এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, টোটাল 6টা মান পেলাম। তাহলে এটা কার মান? এটা হচ্ছে x11 এর মান, সেটা কত? 5। এটা কার মান? x14 কত? 2। এটা কার মান? x23 7, x24 2, x32 8, x34 10। তাহলে এই যে সলিউশন হলো, এই সলিউশনগুলোকে বলা হয় ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। তাহলে এখন এই সলিউশন পেলাম, এখন আমার মেইন কাজটা কি? আমার কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট বের করা। তাহলে মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট আমরা বের করব। আচ্ছা দেখি তো, এখানে প্রতি ইউনিটে খরচ হচ্ছে কত? 19 টাকা। তাহলে এখানে পণ্য পরিবহন করছে কত? 5 ইউনিট। তাহলে আমার মোট খরচ হবে কত? 19 × 5। এখানে খরচ হবে কত? 2 × 10। এখানে কত হবে? 7 × 40, 2 × 60, 8 × 8, 10 × 20। তাহলে আমার রেজাল্ট কত বের হলো? 779 টাকা। এই পর্যন্ত কাজ আমরা গত ক্লাসে শিখেছি। আমরা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডের সাহায্য নিয়ে আমরা মিনিমাম কস্ট বের করেছি। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে কস্টটা পেয়েছি সেটা অপটিমাল সলিউশন কিনা সেটা আমি জানি না। এখন আমাদেরকে জানতে হবে যে এটা অপটিমাল সলিউশন কিনা। এখন আমরা সেই নিয়মটাই শিখব। সেটা কি? অপটিমাল সলিউশন, এটা কি অপটিমাল সলিউশন কিনা সেটা জানার জন্য আমাকে কি করতে হয়? একটা পরীক্ষা করতে হয়। আমরা এখন সেই পরীক্ষার নিয়মটা শিখব। তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম? এই পর্যন্ত আমরা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডের সাহায্য নিয়ে অঙ্কটাকে সমাধান করলাম। সমাধান করে আমরা একটা সলিউশন পেলাম। এই সলিউশনটা হচ্ছে আমার ইনিশিয়াল সলিউশন। এখন আমরা কি করব? এই সলিউশনটা এটাকে অপটিমাল সলিউশন কিনা সেটা পরীক্ষা করব। তাহলে এখানে কি হবে? অপটিমাল সলিউশন হলে তাহলে এটা আমরা পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্যে দুইটা রেজাল্ট হবে, হয় সেটা অপটিমাল হবে অথবা অপটিমাল হবে না। যদি অপটিমাল হয় তাহলে এটাই হবে আনসার, আর যদি অপটিমাল না হয় তাহলে সেটাকে অপটিমাল সলিউশনটা বের করতে হবে। ওকে, তাহলে আসো আমরা পরীক্ষাটা শুরু করি। তাহলে অপটিমালিটি টেস্টটা কিভাবে করতে হয়? স্টেপ 1। স্টেপ 1-এ কি করতে হয়? তোমাকে এই রেজাল্টটা বের করতে হবে, m + n - 1। এখানে m বলতে কি বোঝানো হয়? রো। n বলতে কি বোঝানো হয়? কলাম। তাহলে দেখি তো এখানে কয়টা রো? 1 2 3। m এর ভ্যালু হচ্ছে 3। কলাম কয়টা? 1 2 3 4, 4টা কলাম। তাহলে রেজাল্ট কত? 6। আচ্ছা এবার একটা কথা বলি, এখানে যে সেলগুলো আছে এই সেলগুলোকে আমি দুইটি অংশে ভাগ করব, দুটি নামকরণ করব। একটা হচ্ছে অকিউপাইড সেল আর একটা হচ্ছে নন অকিউপাইড সেল। অকিউপাইড সেল কোনগুলো? যেখানে সংখ্যা অ্যালোকেট হয়েছে ওই সেলগুলোকে বলা হবে অকিউপাইড সেল। যেমন এটা একটা অকিউপাইড সেল, এটা একটা সেল, এটা এটা, এরকম 6টা অকিউপাইড সেল পেয়েছি। আর যেখানে সংখ্যা অ্যালোকেট হয়নি এগুলো হচ্ছে নন অকিউপাইড সেল। তাহলে আমরা কি পাচ্ছি? m + n - 1 এর সংখ্যা, এটা রেজাল্ট হচ্ছে 6। এটা কার সমান হচ্ছে? অকিউপাইড সেলের সংখ্যার সমান হচ্ছে। বলা হচ্ছে কি এখানে এই টেস্টের মধ্যে আমি প্রথম স্টেপটা কি করলাম? অকিউপাইড সেলের সংখ্যা যদি m + n - 1 এর সমান বা তার চেয়ে বড় হয় তাহলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন সেটা হয় নন ডিজেনারেট। আমি আবার বলছি, অকিউপাইড সেলের সংখ্যা যদি এর সমান অথবা এর চেয়ে বেশি হয় তখন যে সলিউশন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাকে বলা হয় নন ডিজেনারেট, আর যদি ছোট হয় তখন সেটাকে বলা হয় ডিজেনারেট সলিউশন। ওকে, আমরা ছকটাকে ফ্রেশ করে লিখলাম, পেনাল্টি পার্টগুলোকে বাদ রেখে বাকিগুলো লিখলাম। আচ্ছা এখন আমার স্টেপ 2 কি কাজ হবে? স্টেপ 2তে করতে হয় কি? একটা কলাম যোগ করতে হয়, একটা সারি যোগ করতে হয়। কলামটা হবে ইউ আর সারিটা হবে ভি। আচ্ছা তাহলে ইউ কয়টা পেলাম? 1 2 3। ভি কয়টা পেলাম? 4টা। এটা হচ্ছে স্টেপ 2 কাজ, একটা কলাম একটা সারি যোগ করা। কলামটা হবে ইউর জন্য আর সারি হবে ভি এর জন্য। হলো, এবার কি করতে হবে? এই 7টার মধ্যে যে কোনো একটাকে জিরো করতে হবে। এখন কাকে জিরো করব? বলা হচ্ছে জিরো করতে হবে কাকে? যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি ওইটাকে আমরা জিরো করব। আচ্ছা দেখি তো, V1 এর দিকে অকিউপাইড সেলের সংখ্যা কয়টা? একটা। আচ্ছা V2 এর দিকে কয়টা? একটা। V3 এর দিকে কয়টা?
একটা। V4 এর দিকে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এই চারটার মধ্যে দেখা যাচ্ছে V4 এর হচ্ছে তিনটা। আচ্ছা এবার দেখি U1 এর দিকে, দেখি সারিতে একটা, দুইটা। U2 এর দিকে কয়টা আছে? এক, দুই। U3 এর দিকে কয়টা? এক, দুই। তাহলে কোন দিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি পাচ্ছে? V4 এর দিকে। তাহলে যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি থাকবে সেটাকে আমরা 0 ধরে নিব। আমরা V4 কে 0 করলাম। তাহলে স্টেপ 2 এর কাজ কি হলো? স্টেপ 2 এর কাজ হচ্ছে একটা কলাম, একটা সারি যোগ করলাম। U এবং V এর মধ্যে একটাকে 0 করতে হবে। কাকে করব? যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি হবে সেটাকে 0 করব। তাহলে কার বিপরীতে অকিউপাইড সেলের সংখ্যা বেশি পেলাম? V4 এর বিপরীতে। কয়টা পেলাম? চারটা, তিনটা। এই কারণে এটাকে কি করলাম? 0 করলাম। তাহলে আমার স্টেপ 2 এর কাজ শেষ হলো। এখন আমরা স্টেপ 3 তে যাব। এবার আসো, স্টেপ 3 তে যখন যাব তখন আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করব। ফর্মুলাটা একটু খেয়াল করি। Cij সমান Ui প্লাস Vj। এখানে খেয়াল করো সি এর সাথে ইন্ডেক্সগুলো কি কি? আই এবং জে। এই আইটা থাকবে ইউ এর সাথে আর জেটা থাকবে ভি এর সাথে। এটাকে আমরা দুভাবে লিখতে পারি। আমরা যদি ইউ আই লিখি তাহলে কি হবে? সি আই জে মাইনাস ভি জে। আর যদি ভি জে বের করি তখন কি হবে? সি আই জে মাইনাস ইউ আই। তাহলে এই ফর্মুলাকে আমরা এইভাবেও লিখতে পারি। যখন ইউ বের করব তখন আমরা এই সূত্র ব্যবহার করব, যখন ভি বের করব তখন এই সূত্র ব্যবহার করব। এবার আসো, স্টেপ 3 কাকে নিয়ে কাজ করবে? স্টেপ 3 হচ্ছে অকিউপাইড সেল নিয়ে কাজ করতে হবে। আমি আবারও বলছি, স্টেপ 3 তে কাজ হবে অকিউপাইড সেল নিয়ে। তাহলে আসো, এখন আমরা 7টার মধ্যে কয়টা মান বের করলাম? একটা মান বের করলাম, কি? B4। আরো বাকি আছে কয়টা? 6টা। এই স্টেপ 3 তে 6টা মান আমরা বের করব। কোন সূত্রের সাহায্য দিয়ে? এই সূত্রের সাহায্য নিয়ে। আসো তাহলে কিভাবে করতে হয় সে নিয়মটা শিখি। এটা 0 পেয়েছি না? আচ্ছা এবারে দেখো তো এই কলামে যেখানে যেখানে অকিউপাইড সেল আছে ঠিক ওই সেলের বিপরীতে মানগুলো বের করব। আচ্ছা দেখি তো, এখানে অকিউপাইড সেল আছে, এর বিপরীতে মান কি? U1। তাহলে আমরা U1 কে বের করতে পারি। U1 সমান কি লেখা যাবে? দেখো এটা 1 2 3 4, এই যে 10 এটা হচ্ছে C14। তাহলে C14 মাইনাস B4 কি? U1 সমান C14 মাইনাস B4। এই সূত্র অ্যাপ্লাই করলাম, UI এর সূত্র। তাহলে U1 সমান কি লেখা যাবে? C14 মাইনাস B4। আচ্ছা C14 এর মান কত? 10। B4 এর মান কত? 0। তাহলে 10 মাইনাস 0 মানে কত? 10। তাহলে কার মান পেলাম? U1 এর মান পেলাম। দেখো কার সাহায্য নিয়ে করছি? অকিউপাইড সেলের সাহায্য নিয়ে করছি। আচ্ছা এবার দেখি, এবার দেখো তো এখানে আর আছে কিনা? আছে। তাহলে আমরা U2 বের করতে পারি। তাহলে কি হবে বলো তো? C24 মাইনাস B4। কার মান? U2 সমান হচ্ছে C24 মাইনাস B4। আমরা এই সূত্র ব্যবহার করছি। তাহলে কি হচ্ছে? 60 মাইনাস 0 মানে হচ্ছে 60। দেখো হলো কিনা? এবার আমরা কি বের করব? আর অকিউপাইড সেল আছে কিনা? আছে। তাহলে এটা বের করতে পারি। তাহলে কিভাবে বের করব? এটা মানে কি? C34 মাইনাস B4 কি সমান? U3 সমান C24 মাইনাস B4। C34 এর মান কত? 20। B4 এর মান কত? 0। 20 মাইনাস 0 মানে কত? 20। এগুলো ক্যালকুলেশন নিচে করলাম। আমরা এই ইউর সূত্রের সাহায্য নিয়ে আমরা বের করে ফেললাম। তাহলে আমার ইউর মান হলো। এখন কাকে বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। আচ্ছা দেখি তো V1 বের করতে পারি কিনা। V1 বের করার জন্য আমাকে অকিউপাইড সেল থাকতে হবে। এখানে কোথাও আছে? আছে, এখানে আছে। তাহলে এর বিপরীতে এই মানটা জানা আছে? জানি। তাহলে আমরা এই মানটা বের করতে পারি। তাহলে V1 সমান কি হবে? C11 মাইনাস U1। এই সূত্র অ্যাপ্লাই করছি। C11 এর মান কত? 19। আর U1 মানে কত? 10। 19 মাইনাস 10 মানে কত? 9। C11 মাইনাস C1। তাহলে এবার আসো V2 বের করার জন্য অকিউপাইড সেল লাগবে। আছে কিনা? এখানে আছে। এটা কার মান? এটা হচ্ছে C32। আর এই মানটা জানি কিনা? জানি। তাহলে কি হবে? V2 সমান হচ্ছে C32 মাইনাস U3। এই সূত্র অ্যাপ্লাই করছি। C32 মানে কত? 8। আর U3 মানে কত? 20। তাহলে 8 মাইনাস 20 মানে কত? মাইনাস 12। এসছে কিনা দেখো। আর বাকি আছে কি? V3 বের করার জন্য আমার এখানে অকিউপাইড সেল আছে কিনা? আছে। তাহলে আসো এর বিপরীতে এই মানটা জানি কিনা? জানি। তাহলে আমরা বের করতে পারি। এটা কত? C23 মাইনাস U2। C23 মানে কত? 40। আর U2 মানে কত? 60। তার মানে 40 মাইনাস 60 মানে কত? মাইনাস 20।
40 মাইনাস 60 মানে কত? মাইনাস 20 হলো। তাহলে কি হলো? তাহলে আমরা স্টেপ 3 তে কি করলাম? স্টেপ 3 তে u এবং v এর বাকি মানগুলো বের করলাম। কার সাহায্য নিয়ে? এই সূত্রের সাহায্য নিয়ে। এখন আমরা স্টেপ 4 নিয়ে কাজ করব। স্টেপ 4 কাকে নিয়ে কাজ করবে? নন অকিউপাইড সেল নিয়ে কাজ করবে। স্টেপ 3 তে ছিল অকিউপাইড সেল নিয়ে কাজ করেছি, যেখানে আমরা u এবং v এর বাকি মানগুলো বের করেছি। এখন স্টেপ 4 কাজ করবে কাকে নিয়ে? নন অকিউপাইড সেল নিয়ে কাজ করবে। আচ্ছা, এখানে যখন আমরা কাজ করব তখন আমরা এই সূত্রকে ব্যবহার করব। সেই সূত্র কি? dij সমান cij মাইনাস ui প্লাস vj। আমরা এই সূত্র ব্যবহার করব কোথায়? নন অকিউপাইড সেলে। আর নন অকিউপাইড সেলে যে মানটা বের করছে এটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। এটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। কার জন্য বের করব? প্রত্যেকটা নন অকিউপাইড সেলের জন্য বের করতে হবে। আচ্ছা দেখি তো আমার নন অকিউপাইড সেল কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। আচ্ছা এটার নাম কি? এটা হচ্ছে D12। তাহলে D12 এই সূত্র কি হবে? C12 মাইনাস U1 প্লাস B2। আচ্ছা C12 মানে কত? C12 মানে হচ্ছে 30। আচ্ছা U1 মানে কত? U1 মানে হচ্ছে 10। আচ্ছা V2 মানে কত? V2 মানে হচ্ছে মাইনাস 12। আচ্ছা তাহলে দেখি তো ক্যালকুলেশন করি। 10 মাইনাস 12 মানে হচ্ছে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 30 প্লাস 2 মানে হচ্ছে 32। তাহলে কোনটা পেলাম? D12। তাহলে আমার এই সেলের জন্য আমার কাজ হলো। এখন আমরা এটা বের করব। এটার নাম কি? D13। তাহলে D13 সমান কি লিখবো এই সূত্রের সাহায্য নিয়ে? C13 মাইনাস U1 প্লাস V3। তাহলে C13 মান কত? C13 মান হচ্ছে 50। আর U1 মান কত? U1 হচ্ছে 10। V3 মান কত? V3 মানে হচ্ছে মাইনাস 20। তাহলে দেখি তো 10 মাইনাস 20 মানে হচ্ছে মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 50 প্লাস 10 মানে হচ্ছে 60 হলো। আর আছে কি এখন এই মানটা? এটার নাম কি? D21। তাহলে D21 ঠিক এই সূত্র ব্যবহার করে আমরা বের করলাম। রেজাল্ট কত বের হলো? 1। আচ্ছা এবারে আছে কি এটার নাম কি? D22। সূত্র অ্যাপ্লাই করলাম, মান বসালাম, রেজাল্ট পেলাম মাইনাস 18। তারপরে কত? এটা হচ্ছে 31 আর এটা কত? 33। 31 33 সূত্র প্রয়োগ করলাম, তারপরে মানগুলো বসালাম, রেজাল্ট পেলাম 11 আর 70। তাহলে আমার নন অকিউপাইড সেলের কাজটা হলো। কি করলাম? নন অকিউপাইড সেল আমরা অপরচুনিটি কস্ট বের করলাম। কারণটা কি? এখন আমরা পরীক্ষা করব। পরীক্ষাটা কি? আমরা সাইন পরীক্ষা করব। আচ্ছা বলো তো D12 এটা কি ধনাত্মক সংখ্যা না? এটা কি ধরনের সংখ্যা? এটাও ধনাত্মক সংখ্যা। এটা কি ধরনের সংখ্যা? এটাও ধনাত্মক সংখ্যা। এটা কি ধরনের সংখ্যা? এটা ধনাত্মক সংখ্যা। এটা কি ধরনের সংখ্যা? এটা ধনাত্মক সংখ্যা। দেখো একটা মান হচ্ছে ঋণাত্মক সংখ্যা, সেটা কোনটা? এটা। তাহলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি অপরচুনিটি কস্ট যদি সবগুলো ধনাত্মক হতো তখন আমার যে ইনিশিয়াল সলিউশনটা ছিল সেটা হতো অপটিমাল সলিউশন। আর যদি কোথাও একটা নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে ইনিশিয়াল সলিউশনটা অপটিমাল সলিউশন না। এখন এসছে কিনা? এসছে। তার মানে আমার ইনিশিয়াল সলিউশনটা কি না? অপটিমাল সলিউশন না। তাহলে আমরা পরীক্ষার মধ্যে রেজাল্ট কি বের হলো? পরীক্ষার মধ্যে রেজাল্ট হচ্ছে যে আমার ইনিশিয়াল সলিউশন অপটিমাল সলিউশন না। তাহলে এখন আমার কাজ কি? আমার অপটিমাল সলিউশন বের করতে হবে। তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা পরের ক্লাসে শিখব, যে অপটিমাল সলিউশন কিভাবে বের করতে হয়। ইনিশিয়াল সলিউশন যখন অপটিমাল সলিউশন হয় না তখন কিভাবে অপটিমাল সলিউশন বের করতে হয় এই অংশের কাজটা আমরা পরের ক্লাসে শিখব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।